স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ২০ মাস মানে 2024-এর অগাস্টের 5 তারিখের পরে যে মামলাগুলি করা হয়েছিল, সেখানে হত্যা মামলা সহ নানা রকম মামলা আছে, তাকে আসলে এখন খুঁজে পাওয়া গেল, গ্রেফতার করা হলো, রিমান্ড চাওয়া হচ্ছে, রিমান্ডে নেওয়াও হবে মনে হয়। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? মানে খুব আইনের শাসন হইতেছে কিনা আমি জানি না। এটাকে আইনের শাসন না, আইনের শাসন আপনি এক ভাবে বলতে পারেন এইভাবে যে এই সরকার এমন আইনের শাসন কায়েম করেছে যে সাধারণ মানুষ গ্রেপ্তার হবে যদি অপরাধ করে। সেরকম ভাবে স্পিকার তো অনেক বড় পদ না, এই বড় পদের একজন লোক, তাকেও কিন্তু আইনের আওতায় আসতে হবে। এইভাবে দেখলে এটা অত্যন্ত আইনের শাসন, কোনো সন্দেহ নাই, এটা আইনের শাসন। কিন্তু বাস্তবতা হলো জানেন, বাস্তবতা হলো যে আইন তো আপনারা মানতেছেন, আপনারা তো সংবিধানও লঙ্ঘন করেন মাঝে মাঝে। এই স্পিকার নিয়ে একটা কথা বলি, সংবিধানে স্পষ্ট করে লেখা আছে যে যখন নতুন সংসদ বসবে সেই সংসদের সভাপতিত্ব করবেন পূর্ববর্তী সংসদের যিনি স্পিকার ছিলেন তিনি তার নেতৃত্বে নতুন স্পিকার নির্বাচিত হবেন। নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর তার কাছে দায়িত্ব হস্তান্তর করে উনি চলে যাবেন। এখন যদি আগের স্পিকার পদত্যাগ করে থাকেন তবুও নতুন স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উনি দায়িত্বে আছেন বলে বিবেচিত হবে। তার মানে যখন নাকি প্রথম অধিবেশন শুরু হলো 12 তারিখে, তখনই কিন্তু শিরীন শারমিন চৌধুরীকে খুঁজে এনে এই কাজটা করতে দেওয়া উচিত ছিল। আইনের শাসন তো ভাই, সংবিধানের শাসন তো না। প্রায় কিন্তু বলে বিএনপি সংবিধানের শাসন, সংবিধানের শাসন, দেওয়া উচিত ছিল, দিয়েছিল, দেয়নি। তাকে এই যে খুঁজে পাওয়া যায়নি, এই সংক্রান্ত কোন বিবৃতি আপনি কোথাও পেয়েছেন? পাননি। উনি কোথায় ছিলেন কেউ জানে না। ঠিক আছে, আমরা ছোটবেলায় দেখতাম জিনিসপত্র হারাই গেলে বাড়ি চালান দেয়, তুলারাশির লোক দিয়ে দিতেন একটা বাড়ি চালান। দেখতাম যে ওনাকে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত যাওয়ার পর আর যায় না, তখন ওখানে আবার সামরিক বাহিনী থাকে তো ওখানে আর ঢুকে না আর কি। যা হোক, তাও মানলাম। এখন সংসদ চালু হয়ে গেছে, এখন তারা হুট করে ইজিলি খুঁজে পেয়ে গেলেন এবং খুঁজে পাওয়ার পর সিদ্ধান্ত নিতে পারছেন না তার বিরুদ্ধে কোন মামলাটা হবে। সকালে ভোর রাতে খুঁজে পাইছে, আমি দুপুরে 1টা পর্যন্ত টিভি স্ক্রল দেখতেছিলাম, বিভিন্ন অনলাইন দেখতেছিলাম, তখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই কোন মামলায় নেওয়া হবে। পরে জানতে পারলাম যে তার বিরুদ্ধে 6টা মামলা ছিল। 6টা মামলায় 3টায় অলরেডি তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, 3টাতে ফাইনাল রিপোর্ট, তার মানে কিছু পাওয়া যায় না। বাকি 3টা তদন্ত এখন চলছে। এখন ওইটার মধ্যে একটা লালবাগের যে মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কি হবে তদন্ত খবর বলতে পারবো না। আমার প্রশ্ন হলো, উনার মতো একজন ভদ্র মহিলা, আমরা তো আওয়ামী লীগ আমলের অনেকের নামে অনেক রকম বদনাম পেয়েছি, অনেক রকম দুষ্ট কাজ করেছি বলে আমরা শুনেছি হয়েছে, এবং তাদেরকে দলে দলে গ্রেফতার করা হয়েছে, দল বেঁধে। অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা মানে নেশা ছিল যে কত লোককে একটা মামলা ঢোকানো যায়, আবার পরে চাপ করলে বাদ দেওয়া যায়, এগুলো চলছিল। তো শিরীন শারমিন চৌধুরী তো এই দেশেই ছিলেন, এই দেশেরই স্পিকার ছিলেন, আমরা তো কিছু দেখেছি উনি কেমন লোক ছিলেন, উনি কতটা খুনি ছিলেন। আর ঢাকায় বসে একজন স্পিকার, ওনার মতো লোক, উনি যাকে চেনেন না জানেন না এমন একটা লোককে হত্যার জন্য উনি আদেশ দিয়েছেন এবং সে আদেশ পালিত হয়েছে অথবা পালিত হওয়ার চেষ্টা হয়েছে। এইগুলো ভাই আমাদেরকে যখন শোনান তখন আমরা কিন্তু সে আগের মতো করে ভাবি যে গল্পটা ভালো হইলো না, কারণ গল্পটা গোছানো হইলো না, গল্পটা গোছানো হইলো না। কাউলে আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসকাত ভাইয়ের কাছে শুনতে চাই। মাসকাত ভাই, 20 মাস পরে ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে খুঁজে পাওয়া গেছে স্পিকার। আমি সবসময় এই অনুরোধটা জানিয়ে আসি যে চিত্রনাট্যগুলো যারা লেখেন এই রাইটার চেঞ্জ করার জন্য, কারণ একই গল্প আপনি ধরেন বারবার যদি বলে তাহলে তো এটা হয় না ঠিক মতো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে উনি যেহেতু একটি ফ্যাসিস্ট শাসকের সময়ের স্পিকার, সে কারণে হয়তো তাকে নিয়ে এসে তার মাধ্যমে শপথ পড়ানো সম্ভব হয়নি। তবে ফ্যাসিস্ট সময়ের প্রেসিডেন্টকে নিয়ে তো আমরা অনেক মানে আদরণীয় মুহূর্তের বিনির্মাণও দেখতে পাচ্ছি। সুতরাং এই যে ওনাকে খুঁজে পাওয়া খুঁজে না পাওয়া, এর মধ্যে যেটা হয়, আপনি তো ডিপ স্টেটের কথা জানেন, এ নিয়ে তো দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। এখানে এটা নির্ভর করে যে ডিপ স্টেট কখন ডিপ স্টেটকে ম্যানেজ করে চলতে পারছেন আপনি, কখন আপনি ম্যানেজ করে চলতে পারছেন না।
তো যতদিন উনি ম্যানেজ করে চলতে পেরেছেন ততদিন হয়তো তাকে গ্রেফতার করা হয়নি, যখন উনি ম্যানেজ করতে পারেননি তখন তাকে গ্রেফতার করা হয়েছে। আবার এর পেছনে আরো একটা উদ্দেশ্য থাকতে পারে, যে আপনি যেমন সামান্য কাপড়ে ময়লা হলে লন্ড্রিতে দিয়ে দেন, ওরকম ভাবে উনাকে এনে এই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তার যে ইমেজ, সুন্দর ইমেজ, ওইভাবে আবার ধপধপে সুন্দর হিসেবে তাকে উপস্থাপনের চেষ্টাও থাকতে পারে। এখন এই সবই তো আমাদের হাইপোথিসিস, যেহেতু চিত্রনাট্য লিখেছে ডিপ স্টেটের দুর্বল চিত্রনাট্যকার। আপনি যেহেতু ডিপ স্টেট বললেন মাসকাত ভাই, সেটা আপনার থেকেই প্রশ্নটা শুরু করি, এটা আবার কামাল ভাই থেকেও শুনবো যে ডিপ স্টেটটা কমন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় শুনছি, এই সরকারের সময় শুনছি। ডিপ স্টেট যেরকম কমন, আমরা একটা যদি লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল নিয়মে যাই, যে আমরা কমন ফ্যাক্টর দেখতেছি দুই একটা হচ্ছে খলিলুর রহমান, একটা হচ্ছে আশিক সাহেব। তো আমি খলিলুর রহমানের একটা কথাই বলি, কারণ আশিক সাহেব একটু তো খলিলুর রহমান সাহেব যে ডিপ স্টেট, এইটা একদম স্পষ্ট বোঝা গেছে, কারণ দুই সরকারই যেহেতু তাকে রাখছে, কমন ফ্যাক্টর। এখন আপনার কাছে কি মনে হয়, খলিলুর রহমান সাহেব কি ডক্টর ইউনূসের জন্য ডিপ স্টেট ছিলেন, না ডক্টর তারেক রহমানের জন্য ডিপ স্টেট? মানে উনি কার জন্য কাজ করছেন, নাকি দুইজনের জন্যই? মানে তারেক রহমান সাহেব কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দের বেতনটা কিনা, বা ডিপ স্টেটের পরবর্তী প্রধান পছন্দ কিনা, মানে আমার নাকি কোনটা, মানে ডিপ স্টেটের কোনটা আসলে, মানে কার রোলটা কি, খলিলুর রহমানের রোলটা কি? আমার কাছে মনে হচ্ছে যে উনি যেহেতু উনি কিন্তু এর আগেও একবার আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার চাকরি করতেন, জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার ছিলেন, তাকে তো সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পিএস বানানো হয়েছিল। ওটা তো ওনার চাকরি, ওনার তো চাকরি, ওই সময় হয়তো তার এই প্রশিক্ষণটা হয়েছে যে কিভাবে মানে সরকার পরিবর্তন ঘটাতে হয়, বা এই যে ওই সরকার পরিবর্তন কিন্তু খুব স্মুথ ছিল। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছেন, লতিফুর রহমান সাহেব ওই যে আইনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার বিলে অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে ক্ষমতায় আসছেন, এবং উনি খুব জুনিয়র অফিসার, ট্রাস্ট ইউ মি, তখন আর কি উনি খুবই জুনিয়র। আপনিও সরকারি চাকরি করছেন, আপনি জানেন। জি, এক রাতের মধ্যে, আমি তো তখন সার্ভিসে, এক রাতের মধ্যে আপনি এতগুলো সিভিল সার্ভেন্টকে, সচিবকে এবং বিভিন্ন জায়গায় ওলট পালট করে দিবেন, সেটাও তো আবার একটু বিশদ দৃশ্যই থাকে। আচ্ছা, যাই হোক, আমরা অত পিছনে না যাই, এমনি আমাদের ইতিহাসের আলোচনা অনেক সময় যায়। তো এখন ঘটনাটা হচ্ছে যে আমরা তো, আমার কাছে মনে হয়েছে যে আমরা বাইরে থেকে যেটা বুঝতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশনে তার একটা দক্ষতার জায়গা আছে, দীর্ঘদিন ওখানে থাকেন। আপনিও যেমন ওখানে দীর্ঘদিন থাকলে তারপর হয়তো লোকজন মনে করবে যে আপনার মাধ্যমে হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম সম্পর্ক সম্ভব। আপনি দেখেন না, একজন অ্যারেস্ট হয়ে গেলেন, একবার বললেন যে উনি ওই যে জো বাইডেনের ফ্রেন্ড হিসেবে। তো আপনার ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমাজে যে মিথ, এই মিথ কিন্তু অনেকের মানে ভাগ্য ফিরিয়ে দিতে পারে। হ্যাঁ, তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর তো আমার পক্ষে দেওয়া আমি তাহলে পরবর্তী প্রসঙ্গে চলে যাই। আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাই, কারণ কামাল ভাই খলিলুর রহমান কামাল ভাইয়ের খুবই পছন্দের লোক। কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। তার আগে আমাকে একজন প্রশ্ন করছেন যে খালেদ মহিউদ্দিন সাহেব, তাহলে কি বিএনপি আপনার ভোট নিয়ে এসেছে? আমি ভাই ভোট দেই না, 1993 সালে পরে ভোট দেই নাই। কিন্তু ঘটনা হচ্ছে গণতান্ত্রিক হিসাবে যদি সবচেয়ে বেশি লোক যাকে ভোট দেন তাকে আমার সরকার বলতে আমার দ্বিধা নাই। সবচেয়ে বেশি লোক আপনারা যদি ধরে নেন যে ধানের শীষ ভোট পেয়েছে তারেক রহমান সাহেব, সেই হিসাবে তারেক রহমান সাহেব আমার সরকার, ইউনূস সাহেব সেই হিসাবে ভোট নিয়ে আসে না, সেজন্য আমার সরকার না। সেটা হচ্ছে এটা। খলিলুর রহমান সম্পর্কে, খলিলুর রহমান সাহেব কি ডিপ স্টেট? এবং ডিপ স্টেট হলে উনি তারেক রহমানের পক্ষে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ছিলেন? মানে উনি আসলে, কামাল ভাই দেখেন, আমি একটা কথা বলি, খলিলুর রহমান আসলে কি, এটা কিন্তু তারেক রহমান সাহেব এখনো ক্লিয়ার করেন নাই। কারণ মন্ত্রিসভা তো প্রধানমন্ত্রী নিয়োগ করেন, তাই না? এটাই তো নিয়ম। প্রধানমন্ত্রী ওনাকে কোন বিবেচনায় নিয়োগ করেছেন, কোন বিবেচনায় নিয়োগ দিয়েছেন, এটা এই দেশের মানুষ এখনো জানে না। উনি একবারের জন্য ব্যাখ্যা দেন নাই। তবে খলিলুর রহমান সাহেব একটা কথা বলেছেন, উনি বলেছেন আমি তো এখানে জোর করে আসিনি। কথা সত্য। তার মানে উনি জোর করে আসেনি, ওনাকে আনা হয়েছে। পায়ে ধরে আনা হয়েছে নাকি জোর করে আনা হয়েছে নাকি অনুরোধ করে আনা হয়েছে, এটা ওনারা, এটা তারেক রহমান সাহেব ভালো বলতে পারবেন, কারণ উনি এনেছেন। আর তো কেউ না, কারণ উনি
প্রাইম মিনিস্টার, আমরা তো ওনাকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য। তো সেই হিসেবে ওনার কাছ থেকে আমি একটা ব্যাখ্যা আশা করেছিলাম, তো উনি ব্যাখ্যা দেননি, হয়তো দেওয়ার প্রয়োজন মনে করেননি। নির্বাচন হয়ে গেছে, কিসের প্রয়োজন আর? জনগণ ও তো ভোট দিয়েও দেখবে, না দিয়েও দেখবে, 5 বছর ধরে তো পেয়ে গেছি, কাজে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন সমস্যাটা কোথায় জানেন? মানুষ যখন ব্যাখ্যা খোঁজে এবং ব্যাখ্যা না পায়, তখন মানুষ নানা রকম চিন্তা করে, নানা রকম সন্দেহ করে। সেই সন্দেহের ডালপালা প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়তে থাকে, এবং তখন ওইটার সঙ্গে অন্য কেউ যখন একটা অভিযোগ উচ্চারিত হয়, অন্য কেউ যখন অভিযোগ উচ্চারণ করে, তখন ওইটাও সন্দেহের মধ্যে যুক্ত হয়ে যায়। যেমন ওনারা এনাকে নিয়োগ করার পর বিরোধী পক্ষের যারা আছেন, এনসিপি অথবা জামাত ইসলাম, তারা কিন্তু স্পষ্টই বলেছেন যে এই ডিপ স্টেট হলো খলিলুর রহমান। এবং যখন ওনারা এটা বলেছেন, তখন আমরা যখন ভাবি হলে হতেও পারে, কারণ খলিলুর রহমান তো খুব পাওয়ারফুল ছিলেন ইউনূসের আমলে, এবং উনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। ওনার কথা অনুযায়ী সশস্ত্র বাহিনীর সবাই ওনার আন্ডারে ছিল বলতে গেলে ভার্চুয়ালি, কারণ উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তো নিরাপত্তা বিষয়কে যারা জড়িত, যে সমস্ত আমাদের সংগঠন অথবা প্রতিষ্ঠান দেশের নিরাপত্তা নিয়ে জড়িত কাজ করে, তাদের সবারই উনি উপদেষ্টা ছিলেন, এবং উপদেষ্টা মানেই ভার্চুয়ালি মন্ত্রী। কাজেই নির্বাচনের সময় এই নিরাপত্তার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের কি খলিলুর রহমান কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা আমি জানি না, তবে সন্দেহটা কিন্তু তৈরি হয়। এবং তারেক রহমান সাহেব নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে আমি যদি ওনাকে বানাই, তাহলে এই সমস্ত প্রশ্নগুলি আসতে পারে, এবং সেই সমস্ত প্রশ্নগুলিকে উনি মেনে নিয়েছেন যে আসুক না। এই সমস্ত প্রশ্ন আসলেও তারপরে যতটুকু ক্ষতি হবে তার চেয়ে বেশি লাভ হবে ওনাকে নিলে। অথবা কৃতজ্ঞতা বোধ বলতে একটা শব্দ কিন্তু আছে, আমি জানি না কে কার কাছে কি হবে, কি কৃতজ্ঞ। তবে এই সমস্ত সন্দেহগুলো আগামীতে আরো বাড়তে থাকবে। আমি মনে করি যে প্রধানমন্ত্রী অথবা তার যে সচিবালয় অথবা ওনার যারা প্রেস উইং, তাদের একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে হোয়াই খলিলুর রহমান। এই ব্যাখ্যাটা আমি একজন নাগরিক হিসেবে আমি জানতেই চাই। আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে দর্শকদের মধ্যে একজন প্রশ্ন করছেন। জি জি জি, না না মাসকাত ভাই আপনি। না, এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, উনি কিন্তু ফরেন সার্ভিসে খুব ভালো ফলাফল করে চান্স পেয়েছিলেন, এবং ওনার তো আমরা যেটা দেখেছি তার কার্যক্রমের মধ্যে ডক্টর ইউনূসের সময় থেকেই শুরু হয়েছে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে পেরেছেন বলে মনে হয়। তো বাংলাদেশে তো একটা মিথ আছে যে ক্ষমতায় থাকতে গেলে। মাসকাত ভাই আপনাকে আমি একটা মাঝখান থেকে প্রশ্ন করি। ভারতের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উনি ভালো কিছু করতে পেরেছেন, এটা আপনি কি করে বুঝলেন? কোন ঘটনার মাধ্যমে বুঝলেন? আমরা দেখেছি এই সময় ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বনিম্নে ছিল, এবং এই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একদম শেষ মুহূর্তে যে আমরা এমন একটা চুক্তি করেছি, যে চুক্তিটা এখনো নন ডিসক্লোজার অবস্থায় আছে। তো এখানে ভালো সম্পর্কটা কোথায়? না, কামাল ভাই তো কামাল ভাইয়ের কথা বললেন, মাসকাত ভাইয়ের কথা বললেন, আমি আমার কথা বলি যে আমার কাছে মনে হয়েছিল পরবর্তী সরকার এসে গত সরকারকে যে কারণে সবচেয়ে বেশি অভিযুক্ত করবেন, যেটা এই পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন করে না। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবচেয়ে বেশি একিউজ করি এই কারণে যে 12 তারিখ তিনি জানেন যে একটা নির্বাচন হচ্ছে, তিনি 9 তারিখে কেমনে একই জিনিস সাইন করলেন। এবং আপনি ভালো ছাত্র বা ভালো করেছেন এটা বলবেন মাসকাত ভাই, আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। ইয়েস বলতে ভালো ছাত্র হওয়া লাগে না, উনি ইয়েস ছাড়া আর কোনো কিছু বলেন না। আমারে বসাই দিল, আমি সুন্দর করে ইয়েস বলে আসতে পারতাম। আমেরিকা, ইন্ডিয়া আপনার কাগজ ছাপাই দিলে আপনি ইয়েস বলবেন। আপনার কিন্তু একটা ভবিষ্যৎ আছে। না, আমার ভবিষ্যৎ যে নাই সেটা আমি জানি, এবং আমার ভবিষ্যৎ মানে না থাকলেও আমি খুশি। আমি যেটি এইবারের প্রসঙ্গ সেটি হচ্ছে যে বিএনপি একাই সবকিছু দখল করতে যাচ্ছে, এরকম একটি অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আসলে এটার মধ্যে ছাড় পায় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভেঙে দিয়ে এটাকে একটা অ্যাডহক কমিটি করা হয়েছে। এইটা সম্পর্কে মাসকাত ভাই আপনি যদি একটু ছোট করে বলেন, অনেকগুলি ছোট ছোট প্রসঙ্গ আছে, আমরা কামাল ভাইকে ওইটা নিয়ে একটু আবার শুনতে চাই। যে না, এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে তামিমের যে অধ্যাবসায় রবার্ট ব্রুসের মতো, সেটা সফল হয়েছে, তাই না? সেটা একদিক থেকে পজিটিভ। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনারা ভারতের ক্রিকেট বোর্ড তো খুব সাকসেসফুল। সেইখানে দেখেন অমিত শাহ ছেলে জয় শাহ এটার প্রধান। আমাদের এখানে তামিম প্রধান হলেও অপ্রধান হিসেবে, মানে অন্যান্য পরিচালক যারা,
তারা সবাই দেখা যাচ্ছে যে বিএনপির বিভিন্ন মন্ত্রীর বা নেতার ছেলে বা সহধর্মিনী। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে এটা তো খুব সুন্দর একটা পারিবারিক ক্লাবে পরিণত হলো। এটা একটা ভালো যদি খেলাধুলায় ফলাফল দিতে পারে, মন্দ কি?